এখন স্টুডেন্ট রয়েছেন, পাশাপাশি কিছু করতে যাচ্ছেন, তাহলে কি করা যায়? এটা যদি আপনার মনে প্রশ্ন থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেহমানস ডায়েরি। আজকে আমরা মূলত আলোচনা করব অ্যাজ এ স্টুডেন্ট আপনি কি প্রিপারেশন নিতে পারেন বা কি সোর্স থাকে যেটা নিয়ে আপনি টাইম স্পেন্ড করতে পারেন। এবং আমি আবার বলে রাখি যে স্টুডেন্টশিপ থেকে বের হওয়ার কারণে আমরা মোটামুটি একটা ভালো আইডিয়া রাখি যে কি করলে পরবর্তীতে হয়তো আপনার জন্য বেটার হবে। হ্যাঁ, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সও এর ভেতর ইনক্লুডেড। সো আমি আশা করবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যা শিখেছি সেটা সবার কাছে কনভে করার। আশা করি আপনি একটা ভালো আউটপুট পাবেন। তো প্রথম কাজে শুরু করি। প্রথম এবং ১ নাম্বার কাজ, একটা স্টুডেন্ট হিসেবে আমি জানি এটা আপনি শুনতে চাচ্ছেন না, বাট স্টিল প্রথম কাজ হলো আপনার পড়াশোনাটা। পড়াশোনা বলতে আমি কি বোঝাচ্ছি? আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যেখানে পড়ালেখা করছেন সেখান থেকে আপনাকে অবশ্যই একটা ভালো সিজিপিএ নিয়ে বের হতে হবে। এটার একটা অন্যতম কারণ হলো আপনি যখন পাশ করে বের হবেন তখন দেখবেন বিভিন্ন গভর্নমেন্ট জবে সিজিপিএ লিমিট চাওয়া ৩, অর্থাৎ আপনার সিজিপিএ যদি ৩-এর নিচে হয় তাহলে সেই গভর্নমেন্ট জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ইভেন অনেক প্রাইভেট জবের ক্ষেত্রেও দেখা যায় ৩ অথবা অনেক ক্ষেত্রে তার চেয়ে বেশিও একটা লিমিট দেওয়া হয়। তাই আপনাকে আপনার স্টুডেন্ট থাকা অবস্থায় প্রথম এবং প্রধান যে কাজটা করা লাগবে সেটা হলো আপনাকে আপনার সিজিপিএটা ভালো রাখার ট্রাই করতে হবে। অ্যান্ড দ্যাট ইজ বাই নো মিনস, কারণ আপনি যদি কোনো পরীক্ষায় অ্যাপ্লাই করতে না পারেন এতে আপনি যতই যোগ্য থাকেন তার কোনো অর্থ দাঁড়াচ্ছে না। স্টেপ 2, এবার এটা স্টুডেন্টদের জন্য সবচেয়ে পছন্দের যে কাজটা সেটা আমি বলি, সেটা হলো টিউশন। হ্যাঁ, আপনি টিউশন করে সবচেয়ে সহজে টাকা ইনকাম করতে পারেন। এবং আমার মতে টিউশন করে টাকা ইনকাম করার আরেকটা রিজন আছে যেটার কারণে আপনাকে টিউশন করতে হবে। সেটা হলো আপনার পড়ালেখার প্রতি একটা চর্চা। যেমন ধরেন আপনি যদি একটা স্টুডেন্ট পড়াচ্ছেন যে ক্লাস 6-এ অথবা 7-এ পড়ে, আপনি এখন এক্স্যাক্টলি সেই পড়াগুলোই রিপিট করবেন যেটা হয়তো আপনি এখান থেকে পাস করার পর চাকরি প্রিপারেশনের সময় নিতেন। যার ফলে আপনার পড়াটা একটা রিভিশনের উপর থাকবে। আপনি যখন চাকরি প্রিপারেশন যাবেন আপনার অনেক প্রিপারেশন আগে থেকে হয়ে থাকে। এবার আমি আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। 43তম বিসিএসে আপনারা দেখবেন ম্যাথ কোশ্চেনে একটা দ্বিপদীর ম্যাথ ছিল। হ্যাঁ, বিসিএসে সচরাচর দ্বিপদী বা বহুপদী কোনো ইকুয়েশনে ম্যাথ আসে না, কিন্তু কোনো কারণে এই ম্যাথটা এবার চলে এসেছিল। এখন আপনি যদি ওই প্রিপারেশানটা নেওয়ার জন্য আপনাকে আলাদা করে বিসিএসের সময় যদি আপনি প্রিপারেশান নেওয়ার কথা ভাবেন, অ্যাকচুয়ালি নেয় না, বেশিরভাগ মানুষই সে সময় নেয়নি। কিন্তু আমার ক্ষেত্রে সেটা কমন পড়ে গেছিলো। কীভাবে? কারণ আমি টিউশন করাতাম, টিউশনে এই দ্বিপদী বহুপদী এগুলো বারবার করাতে হয়, যার কারণে আমার মুখস্থ থেকে গেছিলো এবং আমি এটা খুব সহজেই করতে পেরেছি। তাই এর ফলে আপনি টিউশন করলে আপনার অর্থ ইনকাম হচ্ছে, প্লাস আপনার একটা প্রিপারেশান হচ্ছে যেটা পরবর্তীতে আপনার জব এবং অন্যান্য জায়গায় পরীক্ষা দেওয়ার জন্য কাজে দিবেন। এবং সবচেয়ে বড় কথা হলো টিউশনে গেলে আপনি একটা জিনিস শিখবেন যে আপনি যখন সেলফ ডিপেন্ডেন্ট হবেন, আপনার টাকা স্পেন্ড করার ক্যাটাগরি বা আপনার টাকা স্পেন্ড করার যে আইডিওলজি সেটা কিছুটা চেঞ্জ হবে। আপনি সেভিংস নিয়ে চিন্তা করবেন, আপনি আপনার মানি ওয়েল স্পেন্ড জিনিসটা নিয়ে বেশি চিন্তা করবেন ওভার কোয়ালিটি। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আপনার নিজের একটা ইনকাম আপনার একটা ডিফারেন্ট আইডিওলজি ক্রিয়েট করবেন। স্টেপ 3, যেটা আমার কাছে মনে হয় যে যদি ইঞ্জিনিয়ারিং বা স্পেসিফিকলি সায়েন্টিফিক পাথে আপনি না থাকেন, এই ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ইন্টার্নশিপ। অনেকের থিসিস বা ইউনিভার্সিটির একটা পার্টি থাকে যেটা ইন্টার্নশিপ রিকোয়ারমেন্ট হয়। যদি আপনার ইন্টার্নশিপ রিকোয়ারমেন্ট হয় সেটা আপনি করছেন, বাট আমার মতে যদি সেটা আপনার রিকোয়ারমেন্ট নাও হয়ে থাকে আপনি অবশ্যই একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করেন। আপনি পাস করার পরে ইন্টার্নশিপ করেন, পাস করার আগে ইন্টার্নশিপ করেন, বাট আপনি ইন্টার্নশিপটা করেন। এটা দুটো রিজন আছে। 1 নম্বর রিজন হলো যে আপনি যখন ইন্টার্নশিপ করবেন আপনি অফিস লাইফস্টাইল বা কর্পোরেট লাইফস্টাইলের সাথে একটা পরিচয় পাবেন যে হ্যাঁ, আমাকে কীভাবে চলতে হবে। আমি রাত 3টার সময় ঘুমিয়ে যে অবশ্যই সকাল 6টার সময় উঠতে পারবো না, এটা সম্পর্কে আপনি খুব ভালো একটা আইডিয়া পাবেন যে আপনাকে কেন রাত 12টা বা তার আগে আপনাকে ঘুমানোর একটা অভ্যাস করতে হবে, যেটা আপনার ভবিষ্যৎ লাইফে কাজে দেবে। আমরা বেশিরভাগ মানুষকে দেখি অফিসে জয়েন করার পর প্রথম দিকে খুব কষ্ট হয়। এর একটা অন্যতম কারণ থাকে যে তার পূর্বে তারা রাত 3টা-4টা পর্যন্ত জেগে থাকার একটা অভ্যাস থেকে যায়। সো আপনি যখন ইন্টার্নশিপ করবেন আপনার এই অভ্যাসটা বিল্ড আপ হবে যে হ্যাঁ, আপনি কর্পোরেট টাইমের সাথে নিজেকে ম্যাচ করতে পারছেন। দ্বিতীয় একটা সুযোগ হলো আপনি একটা ভালো নেটওয়ার্ক বিল্ডিংয়ের সুবিধা পাবেন। কীরকম? আপনি যখন ইন্টার্নশিপ করবেন আপনি অনেকগুলো মানুষের সাথে পরিচিত হবে যারা আপনার চেয়ে বেশ সিনিয়র, তারা জব ওপেনিং সম্পর্কে জানবে, আপনার ফিল্ড সম্পর্কে জানবে, আপনি আরও বেটার কোথায় ইন্টার্নশিপ করতে পারবেন সেটা সম্পর্কে জানবে। যার ফলে আপনার আশেপাশের ফ্রেন্ডরা আপনার মতোই জানে বা কিছু বেশি কম জানে
কিন্তু যে মানুষটা ওই ফিল্ডে 10 বছর ধরে আছে সে অবশ্যই ওই ফিল্ডটা সম্পর্কে খুব ভালো জানে, অ্যাটলিস্ট আপনার চেয়ে ভালো জানে। সো এইগুলো সম্পর্কে আপনি একটা ভালো জানতে পারবেন। ইভেন আপনার কিছু ভালো আইডিয়া ক্রিয়েট হতে পারে যে না এই ফিল্ডটাতে আপনার আসলেই পার্সু করা উচিত কি উচিত না, ইকোনমি কি বলছে, এইগুলো সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া ক্রিয়েট হবে। এবার আসি স্টেপ 4, যেটা বিশেষত ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো রিসার্চ পেপার। হ্যাঁ, থিসিসের সাথে আপনাকে একটা থিসিস পেপার পাবলিশ করতে হয়, আমি সেটা নিয়ে কথা বলছি না। আমি রিসার্চ পেপার বলতে মূলত যেটা বুঝাচ্ছি সেটা হলো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনি যখন পাশ করার পর আপনি যদি ভাবেন যে আমি বাইরে একটা ইউনিভার্সিটি যাব, তারা দেখতে চায় আপনি কীরকম রিসার্চ পেপার লিখতে পারেন। কারণ আপনাকে নেওয়ার প্রধান রিজন, বিশেষ করে আমরা বাংলাদেশে যারা যায় বেশিরভাগই স্কলারশিপে যেতে চায়। আপনাকে স্কলারশিপ নেওয়ার তার একটা মাত্র রিজন হবে যে সে তার কিছু পেপার পাবলিশ করবে যেটাতে আপনার নাম থাকবে। অর্থাৎ সে আপনার জন্য না, নিজের জন্য একজনকে নিতে চায়। তাইলে কাকে সে নিবে? যে তাকে একাধিক সংখ্যক পেপার লিখতে সহযোগিতা করবে। এখন আপনার যদি বেশি সংখ্যক পেপার বা আপনার একাধিক জার্নাল বা একাধিক কনফারেন্স পেপার এইগুলো নিয়ে, তাহলে অবশ্যই সেই টিচারটাকে ভালো আইডিয়া পাবে যে হ্যাঁ এই ছেলে বা এই মেয়ে ভালো লিখতে পারে, তার মানে তাকে আমি নিলে আমার জন্য বেশ কয়েকটা পেপার হবে, তার নিজের বেশ কিছু পাবলিকেশন হবে। হ্যাঁ, রিসার্চ ওয়ার্ল্ডে পাবলিকেশন, সাইটেশন এগুলো অনেক বেশি ম্যাটার করে। এই জন্য আপনার অবশ্যই লেখার হাত ভালো হতে হবে। ল্যাটেক্সের প্রতি একটা অনুকূল পরিবেশ থাকতে হবে যে আপনি ল্যাটেক্সটা পারেন বা আপনি এটাকে খুব দ্রুত শিখতে পারছেন, অথবা আপনার রিসার্চের কাজে আপনি এটাকে ব্যবহার করতে পারছেন। তাইলে তারা আপনাকে আরও বেশি প্রেফার করবে। হ্যাঁ, জিআরই, আইএলটিএস সবগুলোই লাগে, বাট আপনার যদি রিসার্চ পেপার লেখার একটা অভ্যাস থাকে তাইলে আপনি ব্যাচেলার্সে এবং ব্যাচেলার্সের পরবর্তীতে বেশ ভালো একটা সাপোর্ট পাবেন। এবার আসি 5 নাম্বার, সেটা হলো এই ইন দ্য মিন টাইম যখন আপনি আসলে এই স্টুডেন্ট রয়েছেন, আপনাকে আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হলো আপনার নিজের ফিল্ডে আপনি কিছু পার্ট টাইম জব করেন। পার্ট টাইম জব বলতে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। হ্যাঁ, ফ্রিল্যান্সিং জব সচরাচর আপনি যদি আজকে মনে করেন যে এটা আমিও আমার স্টুডেন্ট লাইফে করেছি, ফাইবারে একটা অ্যাকাউন্ট, বা ধরেন যে আপনি কোনো একটা আউটসোর্সিং ওয়েবসাইটে যে লগ ইন করলেন এবং আপনি ভাবলেন যে আপনি একটা কাজের জন্য কল করছেন, আপনি কাজ করেন, অ্যাকচুয়ালি পাবেন না। এর কারণ হলো যে কেউ আপনাকে ট্রাস্টই করে না। আপনি কেবল জয়েন করছেন, আপনি যে ভালো একটা কাজ করেন সেটা সম্পর্কে কেউ ট্রাস্টই করে না, যার ফলে আপনাকে কিছু কাজ আগে থেকে নেওয়া লাগবে। এখন এটার জন্য কি করা যায়? একটা কাজ হলো আপনাকে একটা ভালো নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে যারা এই ধরনের কাজ করে, তাদের কাছ থেকে কিছু কাজ নিয়ে আপনি কাজ জমা দেন। তাইলে দেখবেন যে আপনার আগে এক্সপিরিয়েন্স হলে তখন আপনি আস্তে আস্তে নিজেই বুঝতে পারেন যে আপনার লেখার স্টাইল, আপনার কাজের স্টাইল বেশ আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। তাইলে আপনি সেইটা নিয়ে পরবর্তীতে যখন আপনি আপনার পেজে একটা দুটা করে কাজ পাবেন, আপনি তাদের ভালো আউটপুট পাবেন, এবার করে আপনি কাস্টমার বাড়াতে পারবেন এবং আপনার নিজেরও একটা ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার হলো। এই যে আপনি আউটসোর্সিং করলেন, পরবর্তী আপনি যখন জবে যাবেন অবশ্যই আপনি জবে এটাতে একটা ভালো আউটপুট পাবেন। 6 নম্বরে আসি, সেটা হলো আপনার একটা ভালো নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে, যেটা একটু আগে আমি বলেছি। কোন বিষয়ে নেটওয়ার্ক বিল্ড আপ করবেন সেটা নিয়ে আমি আগে বলি। নেটওয়ার্ক বিল্ড আপ হবে আপনি যেই পথে যেতে চান সেটা সম্পর্কে। যেমন ধরুন আপনি একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আপনি এখন প্ল্যান করতে পারেন আপনি বাইরে যাবেন বা বাইরে পড়ালেখার জন্য বিদেশে যাচ্ছেন, অথবা আপনি দেশে থাকতে যাচ্ছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে থাকতে যাচ্ছেন, অথবা আপনি ভাবছেন যে না আমি দেশে থাকবো কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং লাইনে থাকবো না, আমি জেনারেল লাইনে যাব, আমি ব্যাংকে জব করতে পারি, আমি বিসিএস দিতে পারি বা যে কোনো জেনারেল জব করতে পারি। এইসব ক্ষেত্রে আপনাকে আগে থেকে ডিসাইড করতে হবে আপনি কোন লাইনে যেতে চান। এই ডিসিশন নেওয়ার টাইমটা স্টুডেন্ট লাইফ। আপনি পাস করার পর যখন ডিসিশন নেবেন এটা অলরেডি লেট হয়ে যাবে। যেমন ধরেন আমি একটু কিছু এক্সাম্পল দিয়ে বলি। আপনি পাস করার পর ডিসাইড করলেন যে আপনি বাইরে যাবেন, তখন দেখা যাবে আপনার সিজিপিএ, আপনার রিসার্চ পেপার কতটা ছিল সেইটার উপর অনেক বেশি ডিপেন্ড করবে। এবং পাস করার পর আপনার জন্য আপনি যদি ইমিডিয়েটলি পাস করার পরপর যদি যে কোনো পরীক্ষা, জিআরই হোক, আইএলটিএস হোক বা অন্য পরীক্ষা হোক, সেটা প্রিপারেশন নেওয়া শুরু করতে না পারেন, আপনার দেখা যাবে আপনার পড়ার অভ্যাসটা চলে গেছে, তখন আপনার প্রিপারেশন নেওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তো এইসব কারণে আপনাকে যেটা করতে হবে আগে থেকে আপনার পাথটা ডিসাইড করতে হবে। আপনি চাচ্ছেন আপনি পাস করার পর ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নেবেন, অথচ আপনার ইঞ্জিনিয়ারিংয়ের কোন কোন জবে অ্যাপ্লাই করা যায়, আপনি কী প্রিপারেশন নিতে হবে সেগুলো সম্পর্কে আপনি ভালো মতো জানলেন না, তাহলে আপনার পাস করার পর 3-4 মাস চলে যাবে খালি এগুলো গুছাতেই। তাই আপনাকে আগে গুছিয়ে রাখতে হবে যে হ্যাঁ আমি এই দিকে যেতে চাই। এটা আপনার মেইন জিনিস, আপনার এই ডিসাইডিং। এবং এইটার রিলেটেড আপনাকে একটা নেটওয়ার্ক বিল্ড আপ করতে হয় যে বাইরে যাচ্ছে, কারা কারা গেছে, তাদের সাথে আমি কী করে রিলেশন বিল্ড আপ করতে পারি। আমার দেশে আছে ইঞ্জিনিয়ারিং করছে, তাদের সাথে আমাকে রিলেশনটা বিল্ড আপ করতে হবে যে তারা যখন কোনো জব ওপেনিং পায়, সেই ইন্টার্নশিপ হোক বা পিওর জব হোক, সেটা ওপেনিং পায়,
বা যদি কেউ কোনো গভর্নমেন্ট জবে থাকে বা ব্যাংক জবে থাকে, সে কি কোনো ওপেনিং পায়, আমার সাথে যোগাযোগ করতে পারে। মানে আমি যে ইন্টারেস্টেড সেটা সম্পর্কে তাদেরকে আমি জানাতে পারবো। এভাবে করে আমরা মূলত একটা নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারি, যেই নেটওয়ার্কটা মূলত আমাদেরকে পরবর্তীতে হেল্প করবে বিভিন্ন জবের জন্য। এবং লাস্ট বাট নট লিস্ট, স্টুডেন্ট লাইফে যে কাজটা কোনোভাবেই করা যাবে না সেটা হলো আপনার মাইন্ড ফিক্সড করে দেওয়া। অর্থাৎ আপনি ধরে নিলেন যে হ্যাঁ আমি বাইরে যাব, এবার আপনি কি করলেন, সবাইকে ছোট করা শুরু করলেন, না এটা তো ছোট, এই কয় টাকা ইনকাম করবি বাংলাদেশে থেকে, এই ঘুষে চলবি, দুর্নীতি করবি, তো এরকম জিনিসপাতি যখন আপনার মাথায় চলে আসবে, পরবর্তীতে দেখবেন যে আপনি যদি বাই চান্স উপরওয়ালা না করুক, আপনার যদি কোনো কারণে ওই ড্রিমটা ফুলফিল না হয়, আপনি অনেকটা বিপদে পড়ে যাবেন। দেখা যাবে আপনি তখন প্রিপেয়ার্ডই না মেন্টালি এগুলোকে অ্যাকসেপ্ট করার জন্য। এই কারণে আপনি কোনোভাবে একটা সার্টেন ডাইরেকশন নিজেকে ফিক্সড করবেন না, আপনি একটা ওপেন মাইন্ড রাখবেন এবং সবগুলো পজিটিভ নেগেটিভ দিকগুলো রাখবেন, যাতে যে কোনো একটা টাইমে আপনি ডিসাইড করতে পারেন। যেমন আমি যদি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলি, আমি যখন পাস করি তখন করোনা চলতেছে, তো করোনা সিচুয়েশনের আগ পর্যন্ত আমি ভাবছিলাম আমি দেশের বাইরে চলে যাব। আমার যাবতীয় রিসার্চ এবং আমার এক্সাম সবগুলো ছিল এই বাইরে যাওয়াকে রিলেট করে। কিন্তু করোনা পরবর্তীতে দেখা গেল যে বিশ্বের এবং বাংলাদেশের সিচুয়েশন অনেক পাল্টে গেছে এবং আমার নিজের জীবনটা অনেকখানি পাল্টে গেছে। এখন যদি আমি তখন ডিসাইড করতাম যে না আমি এখনো বাইরে যাব, আমি ফিক্সড হয়ে থাকতাম যে আমি বাইরে যাব, হয়তো আজকে আমি যে পরিমাণ নিজেকে এনজয় করছি বা নিজেকে আমি যেভাবে প্রেজেন্ট করতে পারছি, নিজেকে যে জায়গায় আমি নিজেকে দেখতে পাচ্ছি, হয়তো সে জায়গায় পারতাম না, আমার লাইফটা বেশ কঠিন হয়ে দাঁড়াতো। তো এইভাবে করেই আপনি একটা ওপেন মাইন্ড রাখলে আপনি যে কোনো টাইমে আপনার ক্যারিয়ার পাথটা চেঞ্জ করতে পারেন। আশা করি এই 7টা স্টেপ ফলো করলে আপনি একটা ভালো প্রিপারেশন নিতে পারছেন স্টুডেন্ট লাইফ থেকে, আপনি কিছু ইনকামও করতে পারছেন, আপনার ফিউচারটাও বেশ শক্তপোক্ত হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই একটি লাইক দিয়ে রাখুন। আপনার যেসব ফ্রেন্ডরা এখনো ডিসাইড করতে পারছে না তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিন, আশা করি তারা ডিসাইড করতে পারবে। আপনার কোনো ছোট ভাই বা আপনার কাজিন অথবা আপনার আত্মীয় স্বজন কেউ যদি এখনো ডিসাইড করতে না পারে তাদের সাথেও শেয়ার করে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেহমানস ডায়েরির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।